হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন্টের হিস্ট্রি থেকে। লুসিয়েন্ট হিস্ট্রির যে চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, ফ্রিডম স্ট্রাগল। আজকে হচ্ছে তোমাদের ফ্রিডম স্ট্রাগলের ফার্স্ট পার্টটা হচ্ছে দ্য রিভল্ট অফ 1857, অর্থাৎ 1857 সালের বিদ্রোহ। তোমাদের লুসিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। তোমাদের আগের ক্লাসগুলো রয়েছে, যারা ক্লাসগুলো করোনি অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো করবে। প্রত্যেকটা সাবজেক্টের ওপর ইন্ডিভিজুয়ালি ক্লাস তোমাদের করানো হচ্ছে। আজকে তোমাদের লুসিয়েন্ট থেকে হিস্ট্রি যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ 1857 সালের বিদ্রোহটা তোমাদের করাবো। তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইতে ফ্রিডম স্ট্রাগলে 4টে ভাগে ভাগ করেছে এই ক্যাটাগরিটাকে। একটা হচ্ছে দ্য রিভল্ট অফ 1857, যেটা তোমাদের আজকের আলোচনার বিষয়। নেক্সট দিন তোমাদের আমি করাবো সেকেন্ড টপিকটা, যেটা হচ্ছে তোমার মডারেট ফেজ। তারপর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট ফেজ। ওকে, আর লাস্ট 4 নম্বর ক্যাটাগরিতে রয়েছে ফ্রিডম স্ট্রাগলের মধ্যে দ্য গান্ধী এরা। ওকে, এই 4টে সাব টপিকে ভাগ করেছে ফ্রিডম স্ট্রাগলকে। তা খুব ইম্পর্টেন্ট এই ফ্রিডম স্ট্রাগলটা তোমাদের এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাই এটা তোমাদেরকে ভালো করে করতে হবে। তাই আমি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে তার কোশ্চেনগুলো তোমাদের আমি করিয়ে দেবো, আর লুসিয়েন্টের যে ডেসক্রিপটিভ বইটা আছে এই বইটারও তোমাদের আমি বাংলায় করিয়ে দেবো। ওকে, তাই সমস্ত ক্লাসটা সম্পূর্ণ দেখো, আশা করি এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো তাহলে আমরা শুরু করি 1857 সালের বিদ্রোহে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমরা লুসিয়েন্টের ইনফরমেশনগুলো জেনে নিই। যারা হচ্ছে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিতে ভুলো না, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। তোমাদের লুসিয়েন্টের হিস্ট্রির যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের অলরেডি কভার করে দিয়েছি তার চার্টটা এখানে দিয়ে রেখেছি। তোমাদের এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্য এই তোমাদের লুসিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই চ্যাপ্টারগুলো করবে। তোমাদের 18খানা চ্যাপ্টার আমি অলরেডি কভার করে দিয়েছি। আজকে তোমাদের 19 নম্বর চ্যাপ্টারটা করাচ্ছি ফ্রিডম স্ট্রাগলের। এরই 4টে পার্ট তোমাদের হবে পরপর। বোঝা গেল? তাহলে চলো আমরা শুরু করি তোমাদের হিস্ট্রির আজকে 1857 সালের বিদ্রোহের এই চ্যাপ্টারটা। দেখো, প্রথমে তোমাদের যে বিষয়টা জানতে হবে, অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ভারতবর্ষে ইংরেজ শাসন এবং পেশোয়াদের বিরুদ্ধে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয়েছিল সেইটাই হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আমরা বলে থাকি ন্যাচারালি। ওকে, গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের সময় এই বিদ্রোহটা হচ্ছে তোমার হয়েছিল। এটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে কোন গভর্নর জেনারেলের সময় এই বিদ্রোহটা হয়েছিল। এখান থেকে আবার ডাইরেক্ট প্রশ্নও কিন্তু আসে, এটা কিন্তু মনে রাখবে লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল। তাহলে 1857 সালের বিদ্রোহে ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বলতে পারো। ওকে, তো এই জিনিসটা তোমাদের কিন্তু জানতে হবে। প্রথমেই তোমরা লুসিয়েন্টের এই ইনফরমেশানটা পাবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই রিলেটেড এই যে ঘটনা, মানে 1857 যে মহাবিদ্রোহ বা আমরা যেটাকে সিপাহী বিদ্রোহ বলে থাকছি, এই ঘটনাটিকে ভারতীয় ইতিহাসের জলবিভাজিকা হিসাবেও কিন্তু চিহ্নিত করা যায়। কেন জলবিভাজিকা বলা হবে? কারণ প্রথম কোনো ভারতীয় শাসক গোষ্ঠী ছাড়াই দেশের বিভিন্ন সম্প্রদায়গুলি ইংরেজদের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের কিন্তু ডাক দিয়েছিল, কোনো রকম শাসক গোষ্ঠী ছাড়া কিন্তু। তাই জন্য এটাকে আমরা জলবিভাজিকা বলে থাকি। ওকে, তাই এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকর প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেও কিন্তু অভিহিত করেছিল। এই কারণের জন্যই করেছিল, এই জন্যই হচ্ছে বীর সাভারকর এটিকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে ঘোষণা করেছে। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এবার আমাদের জানতে হবে যে 1857 সালে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহে কিছু কারণ তো ছিল। তাই সেই বিদ্রোহের কারণগুলো কী ছিল? 1857 সালের যে বিদ্রোহটা ছিল সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং সামরিক বিভিন্ন দিকের কিন্তু কারণ ছিল। একদিক কোনো কারণ ছিল না, সমস্ত দিক থেকে কিন্তু কারণের জন্য এই বিদ্রোহটা কিন্তু সৃষ্টি হয়েছিল। ওকে, আমরা এবারে একটা একটা করে এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কী কী কারণ দেখা দিয়েছিল সেগুলো আমরা আলোচনা করব। ওকে, চলে আমরা দেখে নিই এবার কারণগুলো। প্রথমেই আমরা দেখব পলিটিক্যাল কারণটা, অর্থাৎ রাজনৈতিক কারণটা। নানা সাহেবকে পেনশন প্রত্যাহার করা হয়েছিল। কেন প্রত্যাহার করা হয়েছিল? নানা সাহেব হচ্ছে পেশোয়া ছিলেন, তাকে পেনশন দেওয়া হতো, তা সেই পেনশন প্রত্যাহার করে দেওয়া হয়েছিল কারণ তিনি দ্বিতীয় পেশোয়ারা বাজিরাও এর দত্তক পুত্র ছিলেন। পুরো ইনফরমেশানগুলো লুসিয়েন্টে রয়েছে। এবার তোমাদের পড়াতে পড়াতে আমি তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশানও দেবো, সেগুলো তোমরা নোট করবে, কেননা লুসিয়েন্টের ছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেই ইনফরমেশানগুলো আমি তোমাদের ক্লাস করাতে করাতে মধ্যখানে আমি বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই নোট করতে থাকবে। ওকে, দেখো, 1856 সালের অবধকে সংযুক্ত করা হয়। অসৎ আচরণের অভিযোগে সাতারা, ঝাঁসি, নাগপুর এবং সম্বলপুর ল্যাপসের মতবাদের কারণে যুক্ত করা হয়েছিল।
তাহলে ল্যাবসের মতবাদ বলতে কি, সত্যবিলোপ নীতি। ওকে, ইংরাজিতে বলা হয় ডক্টরিন অফ ল্যাবস। এই ডক্টরিন অফ ল্যাবস বাংলায় হচ্ছে সত্যবিলোপ নীতি, যেটা ডালহৌসি প্রবর্তন করেছিল। ওকে, আর অধীনতামূলক মিত্রতা নীতিকে ইংরাজিতে কি বলে, সাবসিডিয়ারি অ্যালিয়েন্স। ওকে, তো এটাও কিন্তু জেনে রাখবে। লুসিয়েন্টে তোমাদের এই ইনফরমেশনটা পলিটিক্যাল সম্পর্কে দেওয়া রয়েছে। এর আগে আমি একটা কথা বলে রাখবো, এই মহাবিদ্রোহের যদি বলো প্রধান কারণটা কি, অ্যাকচুয়াল কারণটা কি যদি জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের যে প্রচলন ছিল, এই রাইফেলে গরু এবং শূকরের চর্বি মেশানো যে কার্তুজ দাঁতে করে কেটে তাতে হচ্ছে ভরতে হতো, এই বিষয়টার প্রতিবাদী ছিল হচ্ছে তোমার এই প্রত্যক্ষ কারণ এই 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এটা কিন্তু মনে রাখবে। প্রধান কারণ যদি বলতে চাও তাহলে এটা হচ্ছে মেন কারণ ছিল। এছাড়া অনেক কারণই ছিল, সেগুলো আমরা পড়বো একে একে, কিন্তু প্রধান কারণ হচ্ছে এই কার্তুজের ঘটনাটা। বোঝা যাচ্ছে? তো এইটা কিন্তু তোমরা জানবে, যাতে করে হিন্দু মুসলমান সিপাহীদের একটা ধর্মনাশের চেষ্টা করা হচ্ছে বলে গুজব রটে গিয়েছিল। ওকে, তাই জন্য 1857 সালে বিদ্রোহটা আরও হচ্ছে জাঁকিয়ে বসেছিল। এটা হচ্ছে মূল কারণ। এবার আমরা যে রাজনৈতিক কারণটা দেখলাম, লুসিয়েন্টে তোমাদের এই পলিটিক্যাল সম্পর্কে এইটুকুন ইনফরমেশান যে দেওয়া রয়েছে, এটা ছাড়াও তোমাদেরকে একটুখানি এক্সট্রা জানতে হবে। কেন জানতে হবে? এখানটা তোমাদের সমস্তটা ক্লিয়ার হচ্ছে না। দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি। লর্ড ওয়েলেসলি প্রবর্তন করলো অধীনতামূলক মিত্রতার নীতি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকছি সাবসিডিয়ারি অ্যালিয়েন্স। ওকে, অধীনতামূলক মিত্রতার নীতি দেশীয় রাজ্যগুলিকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যে আক্রমণ থেকে নিরাপত্তা দানের বিনিময়ে তাদের বশ্যতা স্বীকার করানো হচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতি দিয়ে, যেটা ওয়েলেসলি করেছিল। এই নীতির দ্বারা হায়দ্রাবাদ, তাঞ্জোর, সুরাট, কর্ণাটক, অযোধ্যা, উদয়পুর, যোধপুর, জয়পুরটাও, ওকে, এই আরও অনেক রাজ্য রয়েছে যেগুলো দেশীয় রাজ্য ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন হয়ে পড়লো। কার অধীনে হয়ে পড়লো? ব্রিটিশদের অধীনে হয়ে পড়লো। এটাই ছিল ওয়েলেসলির একটা কূটনৈতিক চাল অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে। ওকে, নেক্সট হচ্ছে তোমার লর্ড ডালহৌসি প্রবর্তিত যে সত্যবিলোপ নীতি। এবার এই সত্যবিলোপ নীতিটা কি করছে না, কোনো রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে কোনো রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থা, তার যদি কোনো পুত্র না থাকে, ওকে, তাহলে কিন্তু সেই রাজ্যের সমস্তটা ব্রিটিশদের হাতে চলে যাবে, যেটা এতদিন পর্যন্ত হতো না। তার কেউ না কেউ, তার জামাতা হোক, তার অন্যান্য কেউ, তার রিলেটিভ হোক না কেন, তারা এসে কিন্তু সেই রাজবংশটা শাসন করতো। কিন্তু এই সত্যবিলোপ নীতির মাধ্যমে যেটা ডালহৌসি প্রবর্তন করলো, তাতে করে কি হলো না, তাতে করে কেউ সেই রাজবংশে রাজা হতে পারবে না যদি না তার নিজস্ব পুত্র থাকে। ওকে, তাহলে সেটা কার হাতে চলে যাবে? ইংরেজদের হাতে চলে যাবে। এই নীতির ফলে এই সমস্ত রাজ্যগুলো সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, কর্ণাটক, আরও অন্যান্য অনেক রাজ্য এই আন্ডারে কিন্তু চলে এলো। এবার হচ্ছে কি, ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলির নিরাপত্তাহীনতা। যেগুলো ব্রিটিশ আশ্রিত রাজ্য হলো, তাদের একটা নিরাপত্তাহীনতা তো থাকবেই। দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ সাম্রাজ্যভুক্তির ফলে আশ্রিত রাজারা নিরাপত্তাহীন হয়ে পড়ল। এখানে একটা ঘটনা কি ঘটছে, যে যারা ব্রিটিশদের আশ্রয়ে আশ্রিত হলো, যে রাজ্যগুলো আর কি ব্রিটিশদের আশ্রয়ে গেল, তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকলো। তারা ভাবছে যে আমরা হচ্ছে নিরাপত্তায় আছি তো নাকি নিরাপত্তায় নেই, কখন আমাদেরকে এসে কি আমাদের ওপর হামলা করে দেবে, এই রকম একটা মনোভাব তাদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ত্রিবাঙ্কুর, তারপরে হচ্ছে রাজপুতানা সহ অন্যান্য রাজ্য ব্রিটিশ শাসনমুক্ত হওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করলো। ওকে, তাহলে এরাও কিন্তু কি করলো না, এই ব্রিটিশদের শাসনমুক্ত হওয়ার জন্য তারা বিদ্রোহ ঘোষণা করে দিল। এবার কি শুধু এইখানেই নয়, রাজনৈতিক কারণের মধ্যে আরেকটা মূল কারণ হচ্ছে ভাতা বা উপাধিগুলোকে বিলোপ করে দেওয়া হয়েছিল। নানা সাহেব বৃত্তি বন্ধ করে দিয়েছিল, যেটা তোমাদের এই লুসিয়েন্টেই ইনফরমেশনটা রয়েছে। নানা সাহেবকে পেনশন বা ভাতাটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হলো। কর্ণাটকের রাজ পরিবারের ভাতাও বন্ধ করে দেওয়া হলো। বাহাদুর শাহের উপাধি বিলোপ করে দেওয়া হলো। এই ঘটনা মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার সৃষ্টি করলো। এটাও একটা রাজনৈতিক কারণের মধ্যে একটা অংশ। এছাড়া হচ্ছে তোমার কুশাসনের অজুহাতে রাজ্য যে গ্রাস করে নেওয়া, সেই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকলো। অযোধ্যা দখল করলো, রাজ পরিবারের সদস্যদের বিতাড়িত করে রাজপ্রসাদ লুণ্ঠন করলো। ভারতীয়দের অসন্তোষ কিন্তু আরও বেড়ে গেল, যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা পুরো শেষ হয়ে যাব। তারা ভেবে কি করলো না, তারা জোটবদ্ধ হলো এবং তারা যুদ্ধে সামিল হয়ে গেল, তারা একটা বিদ্রোহে সামিল হলো। ওকে, তাহলে এতগুলো রাজনৈতিক কারণ কিন্তু ছিল। এই বিষয়গুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। এই সমস্ত ইনফরমেশনটা কিন্তু তোমাদের লুসিয়েন্টে পুরোটা নেই, কিন্তু তোমাদের যেটুকুন আছে দিয়েছি, এক্সট্রাটা তোমাদের আমি বলে দিলাম। এবার আমরা নেক্সট চলে যাব হচ্ছে আরেকটা কারণে, অর্থনৈতিক বা ইকোনমিক কারণ যেটা বলছে। লুসিয়েন্ট কি বলছে না, ভারী কর, জোরপূর্বক উচ্ছেদ, ভারতীয় পণ্যের বিরুদ্ধে বৈষম্যমূলক শুল্ক নীতি এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের যে ধ্বংস,
যা কৃষক ও কারিগরদের আঘাত করেছিল। এর ফলে একটা বিদ্রোহের কিন্তু সূচনা হয়েছিল। এটা অর্থনৈতিক কারণের মধ্যে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এখানে একটু জিনিস তোমাদের বুঝিয়ে দিই। এই অর্থনৈতিক কারণের মধ্যে কোম্পানি প্রবর্তিত যে ভূমি ব্যবস্থা কৃষকদের উচ্চ হারে রাজস্ব প্রদান করতে হতো, উচ্চ হারে, আর সেটা দেয়া কৃষকদের পক্ষে সত্যিই খুব কষ্টকর হয়েছিল। এছাড়া যে চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত, মলওয়ারি বন্দোবস্ত, তালুকদারি বন্দোবস্ত, এই যে বিভিন্ন রকম যে বন্দোবস্তগুলো ছিল, কৃষকদের ওপর শোষণের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছিল, যাতে করে এটা অর্থনৈতিক কারণের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছু বন্দোবস্তার আন্ডারে এসে সবাই একদম দিশেহারা হয়ে পড়েছিল। এই সময়ে নীলকর, পথকর, গোচারণ কর, চৌকিদারি কর প্রভৃতি প্রথা চালু হয়েছিল। মানে এত কর চাপাতে শুরু করেছিল যে অর্থনৈতিক অবস্থা একবারে ভেঙে পড়েছিল। কৃষকদের পক্ষে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওকে, একটার পর একটা বন্দোবস্ত চালু হচ্ছে, একটার পর একটা কর ব্যবস্থা চালু হচ্ছে। কোম্পানি বিনা শুল্কে দেশে একচেটিয়া বাণিজ্য করার ভারতীয় ব্যবসায়ীদের প্রতিযোগিতায় পিছিয়ে ফেলেছিল। ওকে, এছাড়া 1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রচুর মূল্যবান ধাতু, যেমন বলতে পারো সোনা, রূপো, এইগুলো ইংল্যান্ডে কিন্তু প্রেরণ করে দিচ্ছিল। তাহলে এতে করে কি হচ্ছে না, ভারতের আর্থিক অবস্থাটা ভেঙে পড়ছে। ওকে, তাহলে ইংল্যান্ডের শিল্পজাত উন্নত সস্তা দ্রব্যে বাজার ছেয়ে গেল, আর ভারতীয় কুটির শিল্প প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। তাহলে এত কিছু কারণের জন্যই তো অর্থনৈতিক কারণটা আমরা মহাবিদ্রোহের মধ্যে রাখতে পারি, যেটা একটা অর্থনৈতিক কারণ হিসাবে ধরতে পারো 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের মূল কারণ। তাহলে বোঝা গেল অর্থনৈতিক কারণটা। নেক্সট আমরা চলে যাব কোনটায়, সামাজিক ধর্মীয় কারণ, যেটা সোশিও রিলিজিয়াস। দেখো, এই সামাজিক ধর্মীয় কারণের মধ্যে লুসেন বলছে যে ব্রিটিশ সামাজিক সংস্কার। ব্রিটিশ সামাজিক সংস্কার বলতে কোনটা না, সতীদাহ বিলুপ্তি প্রথা, যেটা 1829-এ হয়েছিল। বিধবা পুনর্বিবাহের বৈধকরণ, অর্থাৎ বিধবা বিবাহকে পুনরায় করা যায়, যেটা বৈধ, সেটা 1856 হয়েছিল। এরকম তো অনেক কিছু সামাজিক সংস্কার হয়েছিল। এইগুলো কিন্তু তোমার সামাজিক ধর্মীয় কারণের মধ্যে পড়ে। গোঁড়া এবং লক্ষণশীল মানুষের অনুভূতিকে আঘাত করেছিল এইগুলো। ওকে, যা এটা কিন্তু সামাজিক ধর্মীয় কারণের মধ্যে পড়ে। লুসিয়েন তোমাদের এই ইনফরমেশনটা দিচ্ছে। এখানে তোমাদের একটু বুঝিয়ে রাখি, ইংরেজরা ভারতীয়দেরকে ঘৃণার চোখে দেখতো, এটা তো আমরা সকলেই জানি। এবং তাদের যে নেটিভ বা বর্বরতা, যেটাকে আমরা বলতে পারি বর্বর, অসভ্যতা প্রভৃতি বলে সম্বোধন করতো ভারতীয়দেরকে। তা এই রকম বিভিন্ন রকম যে জিনিসগুলো, এগুলো তো একটা সামাজিক ধর্মীয় কারণের মধ্যে আমরা রাখতেই পারি। এছাড়া যে হিন্দু বিধবা বিবাহ আইন, সতীদাহ প্রথা রোধ, স্ত্রী শিক্ষার প্রসার, মানে স্ত্রীদেরকে শিক্ষা দিতে হবে, তারপর শিশু হত্যা নিবারণ ইত্যাদি ঘটনাগুলিকে ভারতবাসী ধর্মনাশের প্রচেষ্টা বলে মনে করেছিল। খ্রিস্টান মিশনারিরা ভারতবাসীদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করলে এই অসন্তোষ কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিল। যে খ্রিস্টান মিশনারিরা কি করছে, ভারতবাসীদেরকে খ্রিস্টান ধর্মে জোর করে দীক্ষিত করার চেষ্টা করছে। এতে করে ভারতবাসীরা ক্ষোভ প্রকাশ করলো এবং তাতে করে এই বিদ্রোহে সামিল হলো। শুধু এটাই নয়, মন্দির, মসজিদ, বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলো ছিল, ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হয়েছিল। তাহলে বুঝতেই পারছো, ধর্মীয় জায়গার উপর যদি কর আরোপ করা হয়, তাহলে কোন মানুষটা শান্তি করে বসে থাকবে, তারা বিদ্রোহে সামিল হবে। এছাড়া হিন্দু উত্তরাধিকার আইন বিশেষত পৈতৃক সম্পত্তিতে ধর্মান্তরিত ব্যক্তি এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা রক্ষণশীল হিন্দু সমাজকে ক্ষুব্ধ করেছিল। যে হিন্দু উত্তরাধিকার আইন যেটা ছিল, বিশেষ করে যেটা বাবার সম্পত্তি ছেলে পাবে, এটাকে বলা হয় পৈতৃক সম্পত্তিকরণ। এই ধর্মান্তরিত ব্যক্তি ও নারীদের যে অধিকার, এইটা হচ্ছে তোমার প্রতিষ্ঠা করার জন্য রক্ষণশীল হিন্দু সমাজকে ক্ষুব্ধ করেছিল। বোঝা যাচ্ছে? তো এই জিনিসগুলো কিন্তু সামাজিক তোমার ধর্মীয় কারণের মধ্যে পড়ে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, বিষয়টা বোঝাতে পেরেছি। আর একটা দেখো, মিলিটারি কারণ, অর্থাৎ সামরিক কারণ। সামরিক কারণের মধ্যে বলছে ভারতীয় সেনাদের সাথে বৈষম্য। অবশ্যই ভারতীয় সেনাদের সাথে একটা বৈষম্য থাকার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। ভারতীয় সিপাহীদের বেতন অত্যন্ত কম ছিল। যারা সেনাবাহিনীতে কাজ করছে, যারা ভারতীয় ছিল তাদের বেতন কম, যারা আবার ইংরেজদের তরফ থেকে আছে তাদের বেতন বেশি। তাহলে বোঝো তা কী অবস্থা। তাই এই সমস্ত দিনের পর দিন সহ্য করতে মানুষ না পেরে কিন্তু এই বিদ্রোহে কিন্তু সামিল হয়েছিল। আবার তুমি এটাও দেখতে পাবে যে তাদের ইংরেজরা যারা এখানে যুক্ত আছে সেনাবাহিনীতে, ভারতীয়রা যুক্ত আছে। দেখা যাচ্ছে যে ইংরেজদের যে পদে যে বহাল আছে তার থেকে নিচু পদে একজন ভারতীয় মানে কর্মী সে নিযুক্ত আছে, সে শিক্ষিত, বেশি শিক্ষিত ইংরেজের থেকে, কিন্তু তবু তাকে কিন্তু প্রমোশন দেওয়া হবে না। কেন না, সে ভারতীয়। কাজ দিয়েছি, কাজ করো, অল্প মাইনে নিয়ে খুশি থাকো। ইংরেজদের বক্তব্য ছিল এইটাই।
তাহলে এটাও একটা সামরিক কারণের মধ্যে পড়ছে। আবার ইংরেজ অফিসাররা ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে ঔদ্ধত্যমূলক আচরণ করত, দুর্ব্যবহার করতো যেটাকে বলতে পারো, ওদের বেলা কোনো রকম কোনো দোষ নেই। আবার কি হিন্দু সিপাহীদের তিলক কাটা, মুসলমান সিপাহীদের দাড়ি রাখার উপর কিন্তু নিষেধাজ্ঞা আরোপিত করেছিল এই ব্রিটিশরা। তাহলে বোঝো তাহলে কীরকম পরিস্থিতি সৃষ্টি হলে তবেই না একটা বিদ্রোহে মানুষ যায়। আর একটা জিনিস জানবে খুব ইম্পর্টেন্ট, 1856 খ্রিস্টাব্দে ক্যানিং যে ছিল সেটা কি করলো না, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট দ্বারা সিপাহীদের যে কোনো স্থানে যুদ্ধে যাওয়ার বাধ্যতামূলক করা হলো। এটা 1856 সালে লর্ড ক্যানিং করেছিল, যে যেখানে যুদ্ধ হবে সেখানে যেতে হবে, সেটা যত বড় কঠিন জায়গায় হোক না কেন, পরিস্থিতি যত খারাপ থাকুক না কেন। কিন্তু দূর দেশে যুদ্ধে গেলেও সিপাহীরা তাদের প্রাপ্য ভাতা বা বাট্টা, যেটাকে বেতন বলতে পারো, সেটা পেত না। এক্সট্রা তো ছেড়েই দাও, যেটা পেত সেটাই খুব নগণ্য পেত। তাহলে বুঝতে পারছো, এটাও কিন্তু একটা সামরিক কারণের মধ্যে রাখতে পারো। এই জন্য ভারতীয় সেনাদের সাথে যে বৈষম্য, এই কথাটা লুসিয়েন্টে তোমাদের লেখা আছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়গুলো, কারণগুলো কী কী ছিল 1857 সালের বিদ্রোহে, একদম ডিটেলসে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। ওকে, চলো তাহলে এবার আমরা চলে যাব নেক্সট একটা টপিকে। এবার কিছু কী জানবো না, তাৎক্ষণিক কারণ। ওকে, তাৎক্ষণিক কারণের মধ্যে কি, আমি যেটা প্রথমেই তোমাদের বললাম মূল কারণ, লুসিয়েন্টে তোমাদের তাৎক্ষণিক কারণ হিসাবে দিয়ে রেখেছে এনফিল্ড রাইফেলগুলির প্রবর্তন, যার কার্তুজগুলি গরুর মাংস এবং শুয়োরের মাংস দিয়ে তৈরি গ্রিসযুক্ত আবরণ ছিল, মানে চর্বি দিয়ে, ফলে বিদ্রোহের কিন্তু সূত্রপাত হয়েছিল। এটা লুসিয়েন্টে তোমাদের তাৎক্ষণিক কারণের মধ্যে রেখেছে 1857 সালের বিদ্রোহে, যেটা আমি তোমাদের মূল কারণ কিন্তু বলেছি। এটাই কিন্তু অবশ্যই একটা তাৎক্ষণিক কারণ যেমনই তেমন কিন্তু এটা কিন্তু একটা মূল কারণও কিন্তু ছিল। ওকে, এছাড়া তোমাদের জানতে হবে যে বিদ্রোহের সূচনা ও বিস্তারটা কোথায় হয়েছিল। 29শে মার্চ 1857-তে 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন ভারতীয় সিপাহী ছিল, যার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডেই প্রথম হচ্ছে বিদ্রোহের সূচনা করে। সেটা কোথায়, ব্যারাকপুরে। 2 ব্রিটিশ অফিসার হিউজেসন এবং বাগ অন প্যারেডকে হত্যা করেছিল এই মঙ্গল পাণ্ডে। এই উপস্থিত ভারতীয় সৈন্যরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তারের নির্দেশ মানতে অস্বীকার করে। এবার হচ্ছে এই হত্যা করে দিল। এই হত্যা করার ফলে এই উপস্থিত যারা ভারতীয় সৈন্যরা ছিল তারা কি করলো না, মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করার যে নির্দেশ দিয়েছিল ইংরেজরা, সেটা তারা মানতে অস্বীকার করলো। কারা না, ভারতীয়রা। যদিও পরে তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তাহলে মঙ্গল পাণ্ডে কিন্তু প্রথম হচ্ছে বিদ্রোহের সূচনা করেছিল আইনানুগভাবে 1857, 29শে মার্চ, একদম ডেটটা মনে রাখবে কিন্তু। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্যারাকপুরে এটা হয়েছিল। আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা জেনে নেব আরও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদের যেগুলো লুসিয়েন্টে রয়েছে। দেখো, 1857 সালের 10ই মে মিরাটে সত্যি বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল। এই উপলক্ষটি ছিল চর্বি মাখানো কার্তুজগুলি ব্যবহার করতে অস্বীকার করার জন্য কিছু সিপাহীর শাস্তি হয়েছিল। আর সেই কারণে সৈন্যরা বেসামরিকদের অন্যান্য দলের সাথে মরো ফিরাঙ্গিকো বলে চিৎকার করে তাণ্ডব চালায়। এটা কিন্তু জেনে রাখবে। তারা খোলা জেল ভেঙে দিয়েছিল, ইউরোপীয়দের হত্যা করেছিল নির্বিচারে এবং তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল এবং সূর্যাস্তের পরে দিল্লির দিকে যাত্রা শুরু করেছিল। এই ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের সূচনাটা তোমার প্রথমে কোথায় হলো, 29শে মার্চ 1857 ব্যারাকপুরে, যেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে করলো। এবার দেখো এখানে বলে যে মিরাটে হচ্ছে একটা বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালের 10ই মে। এটা কিন্তু তার পরে মানে অনেকগুলো স্থানে কিন্তু হচ্ছে বিদ্রোহটা শুরু হয়েছিল। এই জায়গাটা অনেকের কনফিউজ থাকে যে শুধু একটা জায়গা থেকে শুরু হয়নি, বিভিন্ন তারিখে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিদ্রোহটা কিন্তু প্রবণতা পেয়েছিল। এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ব্যারাকপুরে প্রথম শুরু হচ্ছে, তারপর দেখো এই মিরাটে শুরু হচ্ছে 1857 সালের 10ই মে। এই সালগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটু যারা WBCS-এর মতো এক্সাম দিচ্ছ, ইউপিএসসি দিচ্ছ, এসএসসির এক্সামগুলো দিচ্ছ, সিজিএল বা MTS, তা সেখানে কিন্তু তোমাদের এই সালগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখো, তোমরা সেখানে অবশ্যই তোমরা এগুলো দেখতে পাবে। তাই এই ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু লুসিয়েন্টে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পরের দিন সকালে মানে 11ই মে, 10ই মে তো মিরাটে হলো এই ঘটনাটা শুনলে, এবার হচ্ছে 11ই মে পরের দিন সকালবেলা। ওকে, সেই দিন কী করলো, এই যে দিল্লির দিকে তারা হচ্ছে যাত্রা শুরু করেছিল, তো মিরাটে গণ্ডগোলটা করে তারা দিল্লির দিকে যাত্রা শুরু করলো। তার মানে 11ই মে থেকে 30শে মে পর্যন্ত কিন্তু দিল্লিতে এই আন্দোলনটা চলেছিল। দিল্লিতে অগ্রসর সৈন্যদের উপস্থিতি ছিল স্থানীয় সৈন্যদের জন্য একটি সংকেত, যারা বিদ্রোহ করবে, শহর দখল করবে এবং 82 বছর বয়সী বাহাদুর শাহ জাফরকে শাহেনশাহ-ই হিন্দুস্তান হিসাবে ঘোষণা করেছিল। তাহলে বাহাদুর শাহ জাফরকে কী হিসাবে ঘোষণা করেছিল, শাহেনশাহ-ই হিন্দুস্তান বলে ঘোষণা করেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারতের সম্রাট,
শাহেনশাহ হিন্দুস্তানের কথার অর্থ হচ্ছে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। এটা কিন্তু তোমরা জেনে রাখবে। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে সিপাহীরা তার নেতৃত্বে বিদ্রোহ শুরু করেছিল দিল্লিতে। সিপাহীরা দিল্লি দখল করে নির্বিচারে ইংরেজদের হত্যা করছিল। এছাড়া ফিরোজপুর, বোম্বাই, আলিগড়, নাসিরবাদ, তারপর বিভিন্ন আরও আছে, শাহজাহানপুর বিদ্রোহ কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আশপাশ অঞ্চলগুলোতে, দিল্লি থেকে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এইভাবে ছড়িয়ে পড়তে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এইভাবে কিন্তু পরপর কিন্তু যুদ্ধগুলো চলতে থাকে, সালগুলো কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে 29শে মার্চ 1857 হচ্ছে তোমার ব্যারাকপুরে হলো, 10ই মে 1857তে মিরাটে হলো, এবার 11 থেকে 30শে মে পর্যন্ত 1857 দিল্লিতে হলো। তাহলে এরপর কবে হয়েছিল? এরপর জুনে হয়েছিল, 4 জুন কানপুরে হয়েছিল এরপরে। ওকে, এরকম কিন্তু পরপর কিন্তু এক্সামে প্রশ্ন আসে, বিশেষ করে ব্যারাকপুর, মিরাট আর হচ্ছে দিল্লি আর কানপুরটা থেকে প্রশ্ন কিন্তু খুবই আসে। মনে থাকবে, এই সালগুলো কিন্তু মনে রাখবে। এবার দেখো আর একটা ইনফরমেশান তোমাদের আমি দেবো। 1857 সালের বিদ্রোহের সময় এই যে বিভিন্ন জায়গায় যেগুলো হয়েছিল, দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, এলাহাবাদ, জগদীশপুর, বিহারের জগদীশপুরে, এই জায়গার নামগুলো দেখো তোমাদের একটা চার্ট আকারে দেওয়া রয়েছে। এটা বলছে বিগিনিং ডেট অর্থাৎ শুরুর ডেট, এন্ডিং ডেট কবে শেষ হয়েছিল, আর হচ্ছে ইন্ডিয়ান লিডার অর্থাৎ ভারতীয় যারা ছিল লিডার হিসাবে তারা কারা কারা ছিল তাদের নামগুলো, আর হচ্ছে তোমার ব্রিটিশ দমনকারী কারা কারা ছিল। এই চার্টটা তোমাদের এতটাই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, যারা প্রিভিয়াস ইয়ার দেখেছো তাদের বুঝতে পারবে। এই চার্টটা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, তবে কিন্তু এখান থেকে বেশিরভাগ প্রশ্নে আনসার করতে হবে। 80% প্রশ্ন এখান থেকেই তোমাদের হয়ে যায়। যে দিল্লিতে যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল? 11ই মে 1857-তে। ওকে, কিন্তু এর আগে দেখো ব্যারাকপুরটা আমি দিইনি, ব্যারাকপুরটা তোমাদের আমি বারবার বলে দিলাম 2-3 বার, অবশ্যই তোমরা সেটা মনে রাখবে। 29শে মার্চ 1857-তে, যেখানে মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল। ওকে, আর মিরাটে হয়েছিল তোমার 10ই মে। আমি তারপর থেকে বলছি 11 থেকে, যেটা তোমাদের লুসিয়েন্টও রয়েছে। এক্সট্রা টপিকগুলো আমি তোমাদের বলেছিলাম আমি বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই তোমাদের নোট করতে হবে, সেগুলো নোট করে নাও। এবার নেক্সট দেখো দিল্লি থেকে। দিল্লিতে হয়েছিল 11ই মে থেকে 1857-তে, শেষ হয়েছিল 20 সেপ্টেম্বর। ওকে, দিল্লিতে কে হচ্ছে লিড করছিল? কমান্ডিং জেনারেল কে ছিল না দ্বিতীয় বাহাদুর শাহ এবং হচ্ছে বখত খান, এনারা দুজনে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু আসে। আর ব্রিটিশ দমনকারী কে ছিল? জন নিকলসন। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে কানপুরে। কানপুরে হয়েছিল 4 জুন, একটু আগেই তোমাদের আমি বললাম 1857। এটা শেষ হয়েছিল 6ই ডিসেম্বর 1857-তে। এখানে কে নেতৃত্ব দিয়েছিল? কানপুরেতে নানা সাহেব দিয়েছিল এবং রাজকীয় সেনাপতি তাঁতিয়া টোপি হচ্ছে দিয়েছিল। তাহলে নামটা কিন্তু ভালো করে মনে রাখবে, নানা সাহেব আর তাঁতিয়া টোপি হচ্ছে কানপুরে নেতৃত্ব দিয়েছিল 1857 মহাবিদ্রোহে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ব্রিটিশ দমনকারী কে ছিল কানপুরের? হচ্ছে কলিন ক্যাম্পবেল। ওকে, নেক্সট হচ্ছে লখনৌ। এই লখনৌয়ে 4 জুন 1857 শুরু হয়েছিল, 21শে মার্চ 1858-তে হচ্ছে শেষ হয়েছিল। এখানে ভারতের হয়ে লিডার কে ছিল? বেগম হজরত মহল। আর ইংরেজদের হচ্ছে তোমার দমন করছিল কে না কলিন ক্যাম্পবেল। ওকে, এবার নেক্সট হচ্ছে ঝাঁসি, যেটা 4 জুন 1857-তে শুরু হয়েছিল, আর 18ই জুন 1858 হচ্ছে যেটা শেষ হয়েছিল। রানী লক্ষ্মীবাই হচ্ছে তোমার লিডারশিপ গ্রহণ করেছিল, মানে লিড করছিল এই ঝাঁসিতে, যেটা তোমার ব্রিটিশ দমনকারী কে ছিল? হুগে রোস। ওকে, এবার দেখো এলাহাবাদ। এলাহাবাদে 5ই জুন 1857 শুরু হয়েছিল, শেষ হয়েছিল মার্চের 1858। ভারতের লিডার ছিল হচ্ছে এলাহাবাদের হয়ে লিকায়ত আলী। ওকে, আর কর্নেল নীল হচ্ছে ব্রিটিশ দমনকারী ছিল, মানে এই বিদ্রোহকে দমন করছিল। এবার দেখো বিহারের জগদীশপুর, খুব ইম্পর্টেন্ট। এটা আগস্টের 1857-তে শুরু হয়েছে, ডিসেম্বরে 1858-তে শেষ হয়েছে। এই বিহারের জগদীশপুরে কে হচ্ছে লিডার ছিল না কুয়েব সিং এবং হচ্ছে অমর সিং, খুব ইম্পর্টেন্ট এই কুয়ের সিং এবং অমর সিং। আর এখানে ব্রিটিশ দমনকারী কে ছিল? উইলিয়াম টেলর এবং হচ্ছে ভিনসেন্ট আয়ার। এই চারটা তোমরা যারা মুখস্থ করবে, এখান থেকে কিন্তু নর্মালি যে কোনো পরীক্ষায়, সেটা গ্রুপ ডি থেকে একদম ইউপিএসসি পর্যন্ত নর্মালি বেসিক কোশ্চেন এখান থেকে এসে থাকে, যে কোনখানের কে লিডার গ্রহণ করেছিল, ওকে, কে লিড করছিল এই মহাবিদ্রোহকে। এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আছে, তা বোঝা যাচ্ছে। এইগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই লিডারশিপটা ভালো করে মুখস্থ করবে, ইন্ডিয়ান লিডার কারা কারা ছিল বিভিন্ন একদম রাজ্য অনুযায়ী। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাব আর একটা ইনফরমেশানে। দিল্লি দখলের 1 মাসের মধ্যেই বিদ্রোহ ভারতের বিভিন্ন অংশে কিন্তু ছড়িয়ে পড়েছিল। যখন দিল্লি দখল হলো 11ই মে 1857-তে, তারপর থেকে কিন্তু বিদ্রোহটা ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে থাকলো। ওকে, বিশেষ করে সমগ্র উত্তর ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতে। দক্ষিণে বেশ মনে করিয়ে দেয় যে পাঞ্জাব এবং বাংলা শুধুমাত্র সামান্য প্রভাবিত হয়েছিল এই বিদ্রোহতে। ওকে, কম প্রভাবিত হয়েছিল পাঞ্জাব এবং বাংলা, কিন্তু উত্তর ভারত, মধ্য ভারত আর পশ্চিম ভারতটা সবথেকে বেশি প্রভাবিত হয়েছিল, এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট তোমাদের আরেকটা ইনফরমেশান জানতে হবে লুসিয়েন্টে। দেখো এখানে তোমাদের বলছে বাহাদুর শাহ দ্বিতীয়, মানে দ্বিতীয় বাহাদুর শাহ সম্পর্কে। রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল এই দ্বিতীয় বাহাদুর শাহকে।
যেখানে তিনি 1862 সালে মারা যান। তার ছেলেরা মারা গিয়েছিল। নানা সাহেবের আসল নাম হচ্ছে ধন্দুকান্ত। এখান থেকে প্রশ্ন আসে যে নানা সাহেবের আসল নাম কি? ধন্দুকান্ত। বেগম হজরত মহল এবং খান বাহাদুর খান নেপালে পালিয়ে গিয়েছিল। তাঁতিয়া টোপির আসল নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরং। এই নামটা মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আছে। এই পুরো নামগুলো বা আসল নামগুলো থেকে প্রশ্ন কিন্তু এক্সামে দেয়, এগুলো কিন্তু জানবে। 15ই এপ্রিল 1859 বন্দি এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তার, বাহাদুর শাহ। 1859 বন্দি এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল হচ্ছে তোমার তাঁতিয়া টোপির। এবং রানী লক্ষ্মীবাই যিনি ছিলেন, ইনি যুদ্ধক্ষেত্রেই মারা গিয়েছিলেন। কুয়ের সিং এবং আহত হন এবং 1858 সালে 26শে এপ্রিল কুয়ের সিং মারা যান। তাহলে এতগুলো ইনফরমেশন তোমাদের ছিল লুসিয়েন্টে, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। নেক্সট আর একটা জানতে হবে, স্যার হিউ রোজ লক্ষ্মীবাইকে বিদ্রোহের সেরা এবং সাহসী সামরিক নেতা হিসাবে কিন্তু বর্ণনা করেছিলেন। এখান থেকে প্রশ্ন আসে যে লক্ষ্মীবাইকে কে বিদ্রোহের সেরা এবং সাহসী সামরিক নেতা হিসাবে বর্ণনা করেছিলেন? স্যার হিউ রোজ। এই নামটা কিন্তু মনে রাখবে ভালো করে। আর একটা ইনফরমেশন দেখো, অন্যান্য গুরুত্বপূর্ণ অনেকেই নেতা ছিলেন। আদার ইম্পর্টেন্ট লিডার্স যারা ছিল তাদের মধ্যে কারা কারা ছিল? খান বাহাদুর খান ছিল, ওকে, মৌলভী আহমদুল্লাহ ছিল, আজিমুল্লাহ খান ছিল, দেবী সিং ছিল, এবার কদম সিং ছিল। এবার কোথা থেকে ছিল তাদের নামগুলো দেওয়া রয়েছে। যারা একটু এক্সট্রা অ্যাডভান্স নলেজ দরকার তাদের কিন্তু এই জায়গার নামগুলো মনে রাখতে হবে। কেন? তার ডব্লিউবিএসএস মেন্স আছে, তারপর তোমার ইউপিএসসি যেখানে এক্সামগুলো তোমরা দিচ্ছ সেই এক্সামে কিন্তু তোমাদের এই জায়গাগুলো থেকেও প্রশ্ন আসে। এর নেক্সট আরেকটা ইনফরমেশান দেখো, 4 নম্বর ইনফরমেশান, জুলাই ডিসেম্বর 1858-তে ভারত ইংরেজ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এইখানটা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসে যে ভারত ইংরেজ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1858-তে। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু লুসিয়েন্টে ছিল। নেক্সট আমরা আরেকটা জিনিস জানবো, 1857 সালের বিদ্রোহে ব্যর্থতার কারণ কি? এতক্ষণ জানলাম বিদ্রোহের কারণ, কারা কারা নেতা ছিল, কবে কোথা থেকে শুরু হয়েছে, সেগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো 1857 সালে যে বিদ্রোহটা হলো, এবার সেই বিদ্রোহটা কি সফল হয়েছিল না ব্যর্থ হয়েছিল? তাহলে সেই ব্যর্থটা যে হলো, তাহলে ব্যর্থ হওয়ার কারণগুলো কী কী ছিল? সেই ব্যর্থতার কারণগুলো তোমাদের লুসিয়েন্টে কি বলছে দেখে নাও। দেখো, 1857 সালের বিদ্রোহ ছিল বিদেশি শাসন দূর করার একটা ব্যর্থ কিন্তু বীরত্বপূর্ণ প্রচেষ্টা। অবশ্যই এটা ব্যর্থ হয়েছিল, কিন্তু একটা বীরত্বপূর্ণ প্রচেষ্টাও কিন্তু ছিল, এটা মানতেই হবে। ভারতীয়দের কোনো রকম শাসক গোষ্ঠী ছাড়াই কিন্তু এইটা কিন্তু দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে লড়াইটা কিন্তু লড়েছিল। এটা অবশ্যই একটা বীরত্বপূর্ণ ঘটনা, এটা বলতে হবে যতই এটা ব্যর্থ হোক। প্রধান কারণ ছিল কি কি না, ভারতীয়দের অনৈক্য এবং হচ্ছে দরিদ্র সংগঠন। ভারতের তো কোনো পয়সা নেই, তারা সেখানে কিছু ভালো অস্ত্রশস্ত্র কিনতে পারবে না, ভালো কোনো জিনিসও কিন্তু বাইরে থেকে আনতে পারবে না। তাই এটা একটা দরিদ্র সংগঠন। অবশ্যই ভারতীয়দের একটা অনৈক্য ভাব ছিল, জানো, ভেতো বাঙালি হচ্ছে একজন যায় তো জোটবদ্ধ হয়ে 5 জন, পরের দিন সকালবেলা দেখা যাবে 2 জন দাঁড়াচ্ছে, না আমি যাব না, আমার কোনো প্রবলেম আছে। তাই এই ভারতের অনৈক্য এবং দরিদ্র সংগঠনটা কিন্তু মূল কারণ ছিল এই ব্যর্থতার হিসাবে। আরেকটা এই সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ হিসাবে দেখাচ্ছে লুসিয়েন তোমাদেরকে সম্পূর্ণ জাতীয়তাবাদের অভাব। অবশ্যই এটা ছিল। সিন্ধিয়া, হোলকার, নিজাম এবং অন্যান্যরা সক্রিয়ভাবে ব্রিটিশদের সাহায্য করেছিল। তাহলে বুঝতে পারছো, ল্যাকে লোক পাওয়া যাচ্ছে না জোটবদ্ধ হওয়া, তাতে করে আবার কিছু লোক কি করছে না ব্রিটিশদেরকে সাহায্য করছে। তাদের মধ্যে কারা কারা ছিল? সিন্ধিয়া, হোলকার, নিজাম এবং অন্যান্যরা। নেক্সট আর একটা কারণ দেখো, সিপাহী, কৃষক, জমিদার এবং অন্যান্য শ্রেণীর মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তারা একসঙ্গে জোটবদ্ধ হতে পারছিল না। তো একদম যে হয়নি এই কথাটা ভুল, হয়েছিল বলেই তো বিদ্রোহটা হয়েছিল। অবশ্যই হয়েছিল, কিন্তু 100% সেখানে কিন্তু জোটবদ্ধ হতে তারা পারেনি। কোথাও না কোথাও গিয়ে তারা কিন্তু একসাথে মিলিত হতে পারছিল না, তাদের মধ্যে মতবিরোধ হচ্ছিল। নেক্সট আর একটা কারণ কি ছিল, বিদ্রোহে অংশগ্রহণের জন্য অনেকেরই ভিন্ন কিন্তু উদ্দেশ্য ছিল। সবার কিন্তু যে আমরা এই বিদ্রোহটা করছে একই রকম কারণে সেরকম নয়, কিন্তু উদ্দেশ্যগুলো আবার বিভিন্ন জনের বিভিন্ন রকম কিন্তু হয়ে পড়েছিল পরবর্তীতে। তাহলে বোঝা যাচ্ছে এই 4টে কারণ ব্যর্থতার হচ্ছে মূল কারণ তোমরা কিন্তু বলতে পারো। এবার আদার্স অন্যান্য অনেক কারণই রয়েছে, তোমাদের লুসিয়েন্ট অনুযায়ী তোমাদের এই 4টে কারণ তোমাদেরকে দেখিয়েছে। ওকে, তোমাদের যেহেতু লুসিয়েন্ট অনুযায়ী আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তাই লুসিয়েন্টের ইনফরমেশনগুলো তোমাদেরকে অবশ্যই দেবো, এগুলো ডেসক্রিপটিভে রয়েছে তোমাদের, সেগুলো তোমাদের জানতে হবে। যারা ডব্লিউবিসিএসের মেন্স এক্সাম দেবে, যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে, এ এবং বি গ্রুপের জন্য যে অপশনালটা থাকে সেখানে যে ডেসক্রিপটিভ লিখতে হয়, সেখানে তোমাদের পড়তে গেলে কিন্তু ডিটেলসটা তোমাদের আর একটু খুঁটিয়ে পড়তে হবে। কি বললাম বোঝা গেল? এবং ইউপিএসসিতেও তোমাদের তাই ডেসক্রিপটিভ যেখানে লিখতে হবে সেখানে কিন্তু তোমাদের এই কারণগুলো থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে রাখলাম আগে থেকে। ওকে, এবার যদি বলো যে আরও কিছু ইনফরমেশান আমাদেরকে দিয়ে দিতে, অবশ্যই তোমাদেরকে বলবো নোট করতে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এগুলো তো ছিল না। যেমন রেল লাইন, টেলিফোন, টেলিগ্রাফ ইত্যাদি যে উন্নত যোগাযোগ ব্যবস্থা ইংরেজদের দ্রুত সংবাদ ও সৈন্য প্রেরণের
ক্ষেত্রে সহায়ক করেছিল, যেগুলো কিন্তু ভারতীয়দের পক্ষে ছিল না। এবার কিছু লোকের বিশ্বাসঘাতকতা তো ছিলই, এটা একটা ভালো দিক। যেমন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কিছু কর্মচারী ও সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছিল, যার ফলে পরাজয়ের কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এটা কিন্তু অ্যাভয়েড করে গেলে হবে না এই বিদ্রোহের ব্যর্থতা হিসাবে। আর একটা বলতে পারি আঞ্চলিক সীমাবদ্ধতা, কি না ভারতের সমগ্র অঞ্চলে সিপাহী ও জনগণ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। কিছু কিছু অঞ্চল করেছে, কিন্তু সবাই 100% কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি। উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারতের একাংশ কিন্তু বিদ্রোহ থেকে কিন্তু দূরে সরে গিয়েছিল। ওকে, শিখ গোর্খা সৈন্যরা বিদ্রোহ দমনে ইংরেজদের কিন্তু আবার সাহায্য করেছে। তাহলে বুঝতে পারছো ইংরেজদের কিছু মানুষ আবার সাহায্যও করছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিছু মানুষ আন্দোলনে আসছে, আবার কিছু মানুষ যে উল্টে ঘুরে ব্রিটিশদের আবার সাহায্য করছে। এবার হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব ছিল আবার। তাহলে এটা বলা হচ্ছে না যে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই হচ্ছে যোগ্য নয়, অবশ্যই তারা যোগ্য ছিল, কিন্তু সবাই যোগ্য নেতৃত্ব যদি থাকতো তাহলে কিন্তু এই বিদ্রোহটা ব্যর্থ হতো না। ওকে, ইংরেজ সেনাপতি লরেন্স, ক্যাম্পবেল, নিকলসন, এই যে প্রমুখ যারা ছিল, মানে আদার্স আরও ছিল, তাই ইংরেজ সেনাপতিগণ নানা সাহেব, তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাইয়ের তুলনায় যুদ্ধ বিষয়ে অনেক বেশি দক্ষ পারদর্শী ছিল। এটা কিন্তু বলার হচ্ছে সীমা রাখে না। তাঁতিয়া টোপি ভালো একজন পটু ছিল, লক্ষ্মীবাই একজন পটু ছিল, কিন্তু থাকলেও কিন্তু এদের থেকেও কিন্তু পটু কিন্তু এই লরেন্স, ক্যাম্পবেল, নিকলসন কিন্তু এরা অনেক হচ্ছে তুখোড় ছিল। তাই যুদ্ধের একটা ব্যর্থতার কারণ তোমরা বলতে পারো যোগ্য নেতৃত্বের অভাব। তারপর হচ্ছে পরিকল্পনা করার অভাব, এটাও ছিল। তারপর জাতীয়তাবাদের তো অভাব, তোমাদের আমি বললাম। দেশীয় রাজাদের যে অসহযোগিতা তা সেগুলো ছিল, যেমন গোয়ালিয়রের হচ্ছে সিন্ধিয়া, এই যে তোমাদের একটু আগে যেটা বললাম, সিন্ধিয়া, হোলকার, নিজাম, এরা যারা ছিল, এরা থোড়ি না তোমাদের ভারতকে সাহায্য করেছে, এরা ঘুরে যে ব্রিটিশদের সাহায্য করেছে। তাহলে এইগুলো তো কি, এগুলো হচ্ছে এক একটা দেশীয় রাজাদের হচ্ছে অসহযোগিতা, এগুলো একটা ব্যর্থতার মূল কারণ। মধ্যবিত্ত শ্রেণীর অসহযোগিতা, ওকে, আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব, নৌশক্তির অভাব, এইগুলো কিন্তু ব্যর্থতার মূল কারণ হিসাবে দাঁড়িয়েছিল। আশা করি এগুলো তোমরা নোট করেছো, এগুলো তোমাদের কাজে দেবে এক্সামে। নেক্সট এবার দেখো সিগনিফিকেন্স। এর সিগনিফিকেন্স বলতে কি, তাৎপর্য। কিছু তো তাৎপর্য থাকে, ফলাফল বা তাৎপর্য, সেটা তোমাদের লুসিয়েন্টে কি বলছে দেখো। বিদ্রোহের গুরুত্বপূর্ণ উপাদান হিন্দু মুসলিম ঐক্য নিহত ছিল। ওকে, সাম্প্রদায়িক অনুভূতির ছোঁয়া ছাড়াই মানুষ দেশপ্রেমিক অনুভূতি প্রদর্শন করেছিল। নিঃসন্দেহে এটি সৈন্যদের বিদ্রোহ হিসাবে শুরু হয়েছিল, তবে শীঘ্রই সাধারণভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহে পরিণত হয়েছিল। এই তাৎপর্যটা তোমাদের লুসিয়েন্টে কিন্তু আছে। এইটুকুন তোমাদের ফলাফল বা তাৎপর্য হিসাবে তোমরা অবশ্যই জেনে রাখবে। তোমাদের এইটুকুন জানলেই হয়ে যাবে হচ্ছে তার ফলাফলটা। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ আপাততভাবে ব্যর্থ হলেও এর তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী ফল ছিল কিন্তু তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু সবাইকেই মানতে হবে। ব্যর্থ হতে পারে, কিন্তু এটা একটা যে বীরত্বপূর্ণ প্রচেষ্টা যেমন ছিল এবং সুদূর প্রসারী একটা ফল তাৎপর্যপূর্ণ ছিল, ইংরেজরাও ভয় পেয়েছিল এই ঘটনার ভিত্তিতেই। কিন্তু এই বিদ্রোহের ফলে ভারতের আর্থসামাজিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু একাধিক কিন্তু পরিবর্তন কিন্তু এসেছিল। এটা অস্বীকার করলে চলবে না যে কোনো পরিবর্তন হয়নি, অবশ্যই হয়েছিল, অনেক পরিবর্তন কিন্তু হয়েছিল এই বিদ্রোহের ফলে। ব্যর্থ হতে পারে, কিন্তু এর কিন্তু কাজ কিন্তু অনেক রকমই ছিল। কোম্পানির শাসনের অবসান হয়েছিল, মহারানীর নতুন ঘোষণাপত্র হয়েছিল, তারপর হচ্ছে শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল, আইন পরিষদে ভারতীয়দের নিয়োগ হয়েছিল, ওকে, যেগুলো ভারতীয়দের নিয়োগ করতে দিত না উপর মহলে আইন পরিষদে, তো এইগুলো কিন্তু করা হয়েছিল। ওকে, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর ফলাফল মানে 1857 সালের বিদ্রোহের ফলাফল এগুলো যেগুলো বললাম। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার আমরা চলে যাব কি না 1857 সালের বিদ্রোহের প্রকৃতিতে আমরা তাহলে কি বলবো। ওকে, নেচার অফ দ্য রিভল্ট অফ 1857। 1857 সালের বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে দুটি প্রধান মতবাদ কিন্তু রয়েছে। একটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে সিপাহী ইমিউনিটি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ যেটাকে বলা হয়। সৈয়দ আহমেদ খান, মুন্সি জীবনলাল এবং দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে স্টেনলি, জন লয়েন্স, জন সিলি, ম্যালেসন, আর.সি. মজুমদার, এরা কিন্তু সিপাহী বিদ্রোহের একজন মানে অঙ্গীকার মানুষ বলতে পারো। কেউ কেউ ঐতিহাসিক ছিল, কেউ সচিব ছিল, কেউ মুখ্য ভূমিকা পালন করেছে। এইগুলো কিন্তু তোমরা এই নেচার অফ দ্য রিভল্ট 1857 অংশ বলতে পারো। নেক্সট হচ্ছে তোমার জাতীয় সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ। বেঞ্জামিন ডিসারিলি, কার্ল মার্কস, ভিভি সাভারকর, কে.এম. পন্নিকর, ঈশ্বরী প্রসাদ, এ.এল. জীবাস্ত, তারাচাঁদ, এই সমস্ত ব্যক্তিগণরা কিন্তু জাতীয় সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে কিন্তু প্রখর ভূমিকা পালন করেছে। আদার্স ভিউজের মধ্যে বা অন্যান্য মতামতের মধ্যে তোমরা যদি রাখতে চাও, জাতিগত সংগ্রাম বা কালো সাদা সংগ্রাম বলতে পারো, যেটাকে রেসিয়াল স্ট্রাগল বা ব্ল্যাক হোয়াইট স্ট্রাগল তোমরা বলতে পারো, এটা করেছিল হচ্ছে মেডেলি। নেক্সট হচ্ছে তোমার কেলিজিয়াস স্ট্রাগল বা হিন্দু মুসলিম খ্রিস্টান সংগ্রাম যেটা করেছিল হচ্ছে কিস। আর হচ্ছে তোমার নেক্সট হচ্ছে সভ্যতা ও বর্বরতা দ্বন্দ্ব বা যেটাকে বলতে পারো ইংরেজ ভারতীয় দ্বন্দ্ব, যেটা হচ্ছে তোমার টি.আর. হোমস করেছিল।
আর খ্রিস্টানদের বিরুদ্ধে হিন্দু মুসলিম যে ষড়যন্ত্র এটা করেছিল হচ্ছে আউটরাম এবং টেলর। এইগুলো হচ্ছে প্রকৃতি, এগুলো নেচার বলতে পারো। এটা হচ্ছে নেচার। তোমাদের লুসিয়েন্টে এই ইনফরমেশনগুলো রয়েছে, তোমরা অবশ্যই এগুলো একটু জেনে রাখবে। নেক্সট এবার চলে যাব 1857 সালে গুরুত্বপূর্ণ বই কোনগুলো ছিল। লুসিয়েন্টে তোমাদের ডেসক্রিপটিভে এই ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে, বুকস, ইয়ার্স আর অথর্স। তোমরা এই চারটা অবশ্যই একটু দেখে নেবে। প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ 1857 টু 1859, এটা তোমার 1859 তোমার প্রকাশ পেয়েছিল কার্ল মার্কস। এই বইটা বারবার প্রশ্ন এসে থাকে, তাই তোমাদের বলছি এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বুকসটা। তারপরে হচ্ছে তোমার ভারতীয় বিদ্রোহের কারণ বলতে পারো, কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট। ওকে, এটা হচ্ছে 1873 প্রকাশ পেয়েছিল সৈয়দ আহমেদ খান দ্বারা। আর নেক্সট হচ্ছে ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা 1909 প্রকাশ পেয়েছিল ভিভি সাভারকর দ্বারা। এটাও বারবার এক্সামে আসে। নেক্সট হচ্ছে দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিবেলিয়ন অফ 1857, মানে সিপাহি বিদ্রোহ এবং 1857 সালের যে বিদ্রোহটা, এই বইটা প্রকাশ পেয়েছিল 1957-তে R.C. মজুমদার দ্বারা। নেক্সট হচ্ছে সিভিল রিবেলিয়ন ইন ইন্ডিয়া মিউটিনিস, ভারতীয় বিদ্রোহে নাগরিক বিদ্রোহ, যেটা হচ্ছে 1957 সালে প্রকাশ পেয়েছিল M.B. চৌধুরী দ্বারা। আর একটা বই দেখো, রিবেলিয়ন 1857 এ সিম্পোজিয়াম, অর্থাৎ 1857 সালে যে সম্মেলন বলতে পারো, মানে এই বইটার নাম আর কি। এটা হচ্ছে 1957 সালে P.C. যোশী দ্বারা প্রকাশ পেয়েছিল। আর একটা বই আছে 1857 বলে, এটা 1957-তে প্রকাশ পেয়েছিল M.N. সেন দ্বারা। ওকে, তো এই বইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে, এক্সামে তোমাদের কাজে দেবে। নেক্সট হচ্ছে 1857 সালের বিদ্রোহের প্রভাব, এটা কি পড়েছিল। দেখো, প্রথম তোমাদের 8টা প্রভাব তোমাদের লুসিয়েন্ট দিয়েছে, তোমাদের 8টা প্রভাব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রভাবে বলছে 1858 সালে আগস্ট মাসে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে, যা কোম্পানির শাসনের কিন্তু অবসান ঘটিয়েছিল। ওকে, একটু আগে তোমাদের ফলাফলটা যখন বলছিলাম সিগনিফিকেন্টটা, তোমাদের আমি বললাম যে এই মহাবিদ্রোহের ফলে কিন্তু কোম্পানির শাসনের অবসানটা কিন্তু ঘটে গিয়েছিল, মানে কোম্পানি যে রুলটা চালু করেছিল সেই রুলটা কিন্তু বন্ধ হয়েছিল। এখানে মহারানীর ঘোষণাপত্র এসেছিল। ভারতে ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর করা হয়েছিল। ওকে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এই 1857 সালে বিদ্রোহের জন্যই কিন্তু এটা হয়েছিল, মানে 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাস করার মাধ্যমে ভারত কোম্পানির শাসনের কিন্তু অবসান ঘটিয়েছিল। এটা তোমাদের এক্সট্রা ইনফরমেশন বললাম, এটা কিন্তু নোট করবে, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো 2 নম্বর, ব্রিটিশ সরকারের অ্যাডমিনিস্ট্রেটর, যাকে বলা হতো ভারতের সেক্রেটারি অফ স্টেটকে ভারতের শাসনের জন্য দায়ী করা হয়েছিল। ওকে, ভারত শাসনের জন্য কিন্তু দায়ী করা হয়েছিল একে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি কিন্তু দিয়ে নতুন পদে বহাল করা হয়েছিল, যিনি রাজার প্রতিনিধিও কিন্তু ছিলেন। তাহলে ভারতের যে ব্রিটিশ গভর্নর জেনারেল ছিল তাকে কিসে পরিণত করা হলো, হচ্ছে ভাইসরয়ে পরিণত করা হলো। ওকে, সে বিষয়ে আমরা পরবর্তীকালে আসবো, কে গভর্নর ছিল ব্রিটিশ ভারতের প্রথম, ভাইসরয় কে ছিল, শেষ ভাইসরয় কে ছিল, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তীতেও পড়বো আমরা। ওকে, তাই এখানে আর ওই বিষয়ে আসছি না। ওকে, তাহলে এইটা কিন্তু এই বিদ্রোহের প্রভাবেই কিন্তু হয়েছিল, ব্রিটিশ গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় করা হলো। নেক্সট হচ্ছে তোমার ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমাপ্তি চিহ্নিত করা হয়েছে এবং হচ্ছে প্রিন্সলি স্টেটগুলিকে সংযুক্তির বিরুদ্ধে আশ্বাস দেওয়া হয়েছিল। যে ডাকটিন অফ ল্যাপস, তোমাদের বললাম একটু আগে যে ডাকটিন অফ ল্যাপস বলতে কি, সত্যবিলোপ নীতি, সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে তোমার বিদ্রোহের পর ব্রিটিশরা ভাগকর এবং শাসনকর নীতি কিন্তু অনুসরণ করেছিল। ওকে, ডিভাইড অ্যান্ড রুল। ওকে, এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয় এক্সামে। তাহলে এই প্রভাবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রভাব কি না, প্রশাসনে সুদূর প্রসারী পরিবর্তন আনা হয়। সেনাবাহিনীতে শ্বেতাঙ্গ সৈন্য বৃদ্ধি করা হয়, ভারতীয়দের শ্বেতাঙ্গ বলা হতো। ওকে, সেখানে সৈন্যদের বৃদ্ধি করা হয়েছে, তাদেরকে উচ্চপদস্থ মহলে চাকরি দেওয়া হতো, প্রমোশন দেওয়া হতো, এরপর থেকে কিন্তু এগুলো শুরু হয়েছিল। তাই একটু আগে তোমাদের যখন ফলাফলটা বলছিলাম সেখানে আমি তোমাদের বললাম। তার নেক্সট হচ্ছে 7 নম্বর আমরা দেখব, দমনের মোট খরচ ভারতীয় জনগণের ওপর নিক্ষেপ করা হয়েছিল। ওকে, আর একটা হচ্ছে 8 নম্বর হচ্ছে বলা হয়েছে যে জুলিয়াস সিজার জীবিত জুলিয়াস সিজারের চেয়ে বেশি শক্তিশালী ছিলেন। ওকে, 1857 সালের বিদ্রোহ সম্পর্কেও এই কথা বলা যেতে পারে। এর মূল চরিত্র যাই হোক না কেন, এটি শীঘ্রই ভারতে শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি চ্যালেঞ্জের প্রতীক হয়ে ওঠে এবং ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান ঘটে ও বৃদ্ধির জন্য একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে। তাহলে এই 8টা তোমাদের পয়েন্ট দিয়েছে লুসিয়েন্টে 1857 সালের বিদ্রোহের প্রভাব হিসাবে। ওকে, ইম্প্যাক্ট অফ রিভল্ট অফ 1857। ওকে, এই 8খানা প্রভাব কিন্তু তোমরা জেনে রাখবে, আশা করি তোমাদের খুব কাজে দেবে। এই যে মহারানীর ঘোষণাপত্র কথাটা একটুখানি বলে দিই এই রিলেটেড। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ঘোষণাপত্র দ্বারা ভারতীয় শাসন ব্যবস্থায় বেশ কয়েকটি নীতি ও আদর্শ কিন্তু চালু হয়েছিল।
তাহলে ঘোষণাপত্রটা হচ্ছে কত না 1858-তে। এটা কিন্তু তোমরা জেনে রাখবে, এক্সামে প্রশ্ন দেয়। এই 1858-তে হচ্ছে তোমার মহারানী ঘোষণাপত্র হয়েছিল 1 নভেম্বর। সত্যবিলোপ নীতি পরিত্যক্ত যে করা হলো, যে তার ফলে কি হলো না দেশীয় রাজ্যগুলিকে দত্তকপুত্র গ্রহণের অনুমতি কিন্তু দেওয়া হয়েছিল, যেটা তুলে নেওয়া হয়েছিল সত্যবিলোপ নীতির মাধ্যমে, সেটা কিন্তু আবার পুনরায় দেওয়া হলো। দেশীয় রাজ্যের সঙ্গে ইংরেজদের যে সম্পাদিত চুক্তিগুলো সেগুলো মেনে চলার কথা বলা হলো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়দের সরকারি চাকরি প্রশাসনে আশ্বাস দেওয়া হয়েছিল। তো অনেক কিন্তু ঘটনা কিন্তু ঘটেছিল, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে যে এই কোম্পানির অবসান যে হলো না, তার ফলে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার বা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে কিন্তু অর্পণ করা হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে। একটু আগে তোমাদের আমি 1 নম্বর না 2 নম্বর পয়েন্টেই তোমাদের আমি বলে এলাম। এখানটা কিন্তু থেকে বারবার প্রশ্ন আসে, তাই আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল, ছোট করে তোমাদের লুসিয়েন্টে দেওয়া ছিল, সেটাই তোমাদের আমি কভার করলাম। এইখানেই তোমাদের ডেসক্রিপটিভটা শেষ হচ্ছে, এই চ্যাপ্টারটা। ওকে, এবার আসছে হচ্ছে তোমার হচ্ছে অবজেক্টিভ যে লুসিয়েন্ট বইটা আছে তার কোশ্চেনগুলো। গোটা 25 কোশ্চেন তোমাদের রয়েছে লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে সেখান থেকে। সেই প্রশ্নগুলোও তোমাদের আমি করাবো, যেমন আমি তোমাদের করাই, ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ। তোমরা সমস্তটা যদি কভার করো তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে ডাউট থাকবে না আশা করি। ওকে, তাহলে এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের আমি আগেই ডাউট একটা ক্লিয়ার করে রাখবো। এখানে দেখো আমি কি বলেছি, দ্য লাস্ট গভর্নর জেনারেল, মানে শেষ গভর্নর জেনারেল, তাই তো? কিন্তু তোমাদের লুসিয়েন্ট বইটাতে দেখবে এখানে লাস্টের জায়গায় ফার্স্ট করা আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ। কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভুল আনসার করেছে, লুসিয়েন্ট আনসার দিয়েছে তোমাদের লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং কিন্তু এখানে যদি ফার্স্ট করা থাকে তাহলে কিন্তু আনসার হবে না। ওকে, ফার্স্ট গভর্নর জেনারেল তো লর্ড ক্যানিং ছিল না, তাহলে সেখানে কিন্তু আনসার হবে না। ফার্স্ট কে ছিল? ওয়ারেন হেস্টিং ছিল। তাই আমি তোমাদের কি করেছি, এখানে একটু চেঞ্জ করেছি, করে তোমাদের এটা লাস্ট করে দিয়েছি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। এটা কিন্তু দেখে করতে হবে। লুসিয়েন্টের টুকিটাকি একটা দুটো এরকম প্রিন্টিং মিস থাকে, তা সেইগুলো তোমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। আমি তোমাদের যতটা পেরেছি সেগুলোকে কভার করে দিয়েছি। ওকে, তাহলে এইটা তোমাদের লাস্ট গভর্নর জেনারেল এবং ভাইসরয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে ছিল? লর্ড ক্যানিং ছিল। এটা হবে আনসার। তোমাদের আনসারটা তোমাদের লর্ড ক্যানিংই দিচ্ছে লুসিয়েন্ট, সেই জন্য আমি তোমাদের অপশান না চেঞ্জ করে কোশ্চেনটা ফার্স্টটা লাস্ট করে দিয়েছি। তাহলে তোমাদের আনসারটা কারেক্ট হবে লর্ড ক্যানিং। আশা করি ক্লিয়ার হয়েছে। এই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে নেবে যাদের কাছে বইটা আছে। এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। এখানে একটা কনফিউজিং জায়গা, অনেকে কিন্তু কনফিউজিং থাকে। দেখো তোমাদের আমি দিয়ে দিয়েছি সেই বিষয়টা। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালচারী। যদি বলে ভারতের শেষ গভর্নর জেনারেল, এই প্রশ্নগুলো কিন্তু বারবার এক্সামে আসে। আর এই প্রশ্নটা ডাইরেক্ট সেম প্রশ্নই, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, এই প্রশ্নটাই তোমাদের এই রিসেন্ট যে রেলের এনটিপিসি পরীক্ষা হলো এবং তোমাদের যে এসএসসি জিডি হলো সেখানেও কিন্তু এই প্রশ্নটা ডাইরেক্ট দিয়েছিল। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নেক্সট, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। এবার হচ্ছে কি, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। এবার এইখানটা অনেকের কনফিউশন, বাংলার প্রথম গভর্নর জেনারেল বললে হবে ওয়ারেন হেস্টিং, কিন্তু যদি বলে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল তখন আনসার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কেননা তোমাদের আমি একটু আগেই বললাম যে চার্টার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল ঘোষিত করা হয়েছিল, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল করা হলো। সেই জন্য প্রশ্ন যখন আসে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল, তখন ওয়ারেন হেস্টিং হয়। আবার ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে লর্ড উইলিয়াম বেন্টিং হয়। আবার এই লর্ড উইলিয়াম বেন্টিংই কিন্তু হচ্ছে তোমার বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল। ওকেই তো তোমার হচ্ছে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল করা হলো বাংলার গভর্নর জেনারেল থেকে। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। নেক্সট আর একটা ইনফরমেশান তোমাদের জানতে হবে, পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কি? লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে বোঝা গেল যেটা প্রশ্নে তোমাদের ছিল। তাহলে এবার প্রশ্ন করবে অনেকে, তাহলে স্যার ভাইসরয়টা তাহলে কেন হচ্ছে লর্ড ক্যানিং আনসারে? অবশ্যই এই বিষয়টা বোঝো যে লর্ড ক্যানিং হচ্ছে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। এবার হচ্ছে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী এই ভারতের গভর্নর জেনারেলকে ভারতের ভাইসরয় করা হলো। একটু আগেই তোমাদের আমি পড়িয়ে এলাম যে মহাবিদ্রোহের ফলে এই ঘটনাটা ঘটেছিল, যে মহারানী ঘোষণাপত্রে এখানে কিন্তু বলা হয়েছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1858 পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে কী করে দেওয়া হলো? ভারতের ভাইসরয় করে দেওয়া হলো। তাহলে ওই জন্য প্রথম ভাইসরয় কে হলো না লর্ড ক্যানিং হলো, এবং হচ্ছে শেষ গভর্নর জেনারেল কে হলো? লর্ড ক্যানিংই ছিল। তাহলে বোঝা যাচ্ছে প্রশ্নটা কীরকমভাবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। নেক্সট হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় তাহলে কে হলো? লর্ড ক্যানিং। এবার হচ্ছে দেখো আর একটা প্রশ্ন এসে থাকে, তাহলে পরাধীন ভারতের শেষ ভাইসরয়কে? লর্ড মাউন্টব্যাটেন। বোঝা যাচ্ছে শেষ ভাইসরয়।
এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্টব্যাটেন। কেন না, শেষ ভাইসরয় হয়ে যাওয়ার পর সেখানেই তো শেষ হয়ে গেল। 1947 খ্রিস্টাব্দে মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করা হলো। তাহলে যখন স্বাধীনতা দেওয়ার ঘোষণা করা হচ্ছে তখন তাহলে লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে পরাধীন ভারতের শেষ ভাইসরয়, এবং যখন স্বাধীনতা দেওয়া হচ্ছে 15ই আগস্ট 1947-এ তখন সে কিন্তু আর ভাইসরয় নেই, তখন কি হয়ে গেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে গেল স্বাধীন ভারতে, এমনি ভারতের নয়। পরাধীন ভারতের বললে আবার তখন আনসার উল্টো হয়ে যাবে। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হলো লর্ড মাউন্টব্যাটেন, আর এই লর্ড মাউন্টব্যাটেনই কিন্তু তোমার পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো এই জিনিসটা কিন্তু এখানটা জেনে রাখতে হবে, ইনফরমেশানগুলো। এই ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু লুসিয়েন্টের আবার এই কোশ্চেনের ভেতর খুঁজতে যেও না, পাবে না। এগুলো তোমাদের আমি এক্সট্রা দিয়ে রেখেছি যেহেতু প্রশ্ন আসে বলে। ওকে, চলো পরবর্তী আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো লুসিয়েন্টের 2 নম্বর প্রশ্ন কি বলছে অবজেক্টিভে। 1857 সালের বিদ্রোহের প্রশাসনিক পরিণতি ছিল যেখান থেকে তার ক্ষমতা হস্তান্তর, সেখানেই 4টে কারণ অনুযায়ী কোনটা আনসার হবে। তার মানে প্রশ্নটা এটা বলতে চাইছে 1857 সালের বিদ্রোহের প্রশাসনিক পরিণতি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ক্রাউনের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, বোঝা গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ক্রাউনের কাছ থেকে যে ক্ষমতার হস্তান্তর, এটাই 1857 সালের বিদ্রোহের প্রশাসনিক পরিণতি ছিল। পরিণতিগুলো একটু আগেই তোমাদের আমি পড়িয়ে এসেছি, তাই এখানটা তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর। মঙ্গল পাণ্ডে 1857 সালের বিদ্রোহের প্রথম গুলি চালায় কোথা থেকে? ব্যারাকপুর, কানপুর, মিরাট না ঝাঁসি? এটাও তোমাদের আমি পড়িয়ে এসেছি। এটা রাইট আনসার হবে কোথায়? ব্যারাকপুর থেকে। দেখেছো, ডেসক্রিপটিভটা তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের অবজেক্টিভের প্রশ্ন আনসার করতে খুব একটা অসুবিধা হয় না। ওকে, তাহলে মঙ্গল পাণ্ডে 1857 সালের বিদ্রোহে প্রথম গুলি চালিয়েছিল ব্যারাকপুর থেকে। সার্জেন্ট মেজরের অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট হেনরি ভাগ যখন একটি ঘোড়ায় চড়ে আসছিলেন তখন মঙ্গল পাণ্ডে তাকে গুলি করেছিলেন 29শে মার্চ 1857-তে ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1857 সালের বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না? তাহলে যুক্ত ছিলেন না কে, 4টে অপশান দিয়েছে। মহারাজা রঞ্জিত সিং, নানা সাহেব, বেগম হজরত মহল নাকি খান বাহাদুর? রাইট আনসার হবে মহারাজা রঞ্জিত সিং। ইনি হচ্ছে 1857 সালের বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না। এই নানা সাহেব, বেগম হজরত মহল, খান বাহাদুর এনারা কিন্তু যুক্ত ছিলেন। এবার এখানে একটা জিনিস জেনে রাখতে হবে, 1857 সালের বিদ্রোহের নেতা কারা কারা ছিলেন। অ্যাকচুয়ালি অনেকেই ছিলেন, তাদের মধ্যে যাদের নামগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসে, এর বাইরে এক্সামে প্রশ্ন আসে না, তাই নামগুলো একদম ভালো করে মুখস্থ রাখবে। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, নানা সাহেব, লিয়াকত আলী, তাঁতিয়া টোপি, কুনওয়ার সিং, ভক্ত খান, এরা কিন্তু তোমার 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহে কিন্তু নেতা হিসাবে যুক্ত ছিলেন। এই নামগুলো যদি তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো কনফিউজিং হবে না। কেন বলছি, তোমাদের প্রশ্ন এসএসসিতে হোক, ইউপিএসসিতে হোক বা রেলে হোক, ম্যাচিং টাইপের প্রশ্ন দেয় যে বিদ্রোহে কারা কোথায় করেছিল। এই ম্যাচিংগুলো করতে গেলে তোমাদের নামগুলো যেমন জরুরি, একটু আগে সেটা চার্ট দিয়েছিলাম, কোথায় থেকে কে বেঁচে লিড করেছে সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আছে তোমাদের যে 4টে অপশান দেয়, ঠিক সেম প্রশ্ন এরকম 4টে অপশান দেয়, দিয়ে বলে এর মধ্যে কে হচ্ছে বিদ্রোহে যুক্ত ছিলেন আর কে ছিলেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 5 নম্বর। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামীদের একজন হলেন কে? তাহলে দেখো প্রশ্নটা কি বলছে, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ফার্স্ট ফ্রিডম ফাইটার্স এগেনস্ট ব্রিটিশ, তিনি হচ্ছে রানী লক্ষ্মীবাই। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? এটা সকলেই জানো, 1857-তে। প্রথম থেকে একই কথা বলে আসছি বারবার, তাই এই প্রশ্নটা ইজি। নেক্সট হচ্ছে তোমার 7 নম্বর। দেখো নিম্নলিখিত স্থানীয় শাসকদের বিবেচনা করতে হবে। 4টে তোমার স্থানীয় শাসকের নাম দিয়েছে, কুনওয়ার সিং, নানা সাহেব, গোয়ালিয়রের সিন্ধিয়া এবং হায়দ্রাবাদের নিজাম। এর হচ্ছে স্থানীয় শাসকেরা। দিয়ে এবার প্রশ্ন কি করছে না, দেশীয় শাসকদের মধ্যে কারা 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি? বোঝা যাচ্ছে? এই 4টে তোমার স্থানীয় শাসকের নাম দিয়েছে, দিয়ে বলছে এদের মধ্যে কে 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেননি। এটা হবে অপশান সি আনসার, অর্থাৎ 3 এবং 4। 3-এ কে আছে গোয়ালিয়রের সিন্ধিয়া, আর 4-এ হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। এনারা দুজনে কিন্তু 1857 সালে বিদ্রোহে অংশগ্রহণ করেননি, কিন্তু কুনওয়ার সিং, নানা সাহেব এরা করেছে। তাহলে একটু আগের কোশ্চেনটাই আমরা যখন বললাম যে নামগুলো মুখস্থ করে নেবে তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের আনসার করতে পারবে, তাহলে সেটা থেকে বোঝা গেল এটা তাহলে করা যাবে সেখান থেকে আনসার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 8 নম্বর। এখানে একটা ম্যাচ করতে দিয়েছে লিস্ট 1-এর সাথে লিস্ট 2। লিস্ট 1-এ দিয়েছে নেতা অর্থাৎ লিডার্সের নাম। দেখো লিস্ট 2-এ কী দিয়েছে, তাদের কাজের অধীনে এলাকা। দেখো একটু আগেই তোমাদের বলছিলাম যে নেতাদের নাম দিয়ে দেবে, দিয়ে এবার তাদের কাজের এলাকার নামগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ম্যাচ করতে দিয়েছে।
প্রথম দিকে যে চারটা আমি করিয়েছিলাম ওই চারটা যারা মুখস্থ করবে এখান থেকে কিন্তু আনসার করতে পারবে। তাহলে বোঝা যাচ্ছে চারটা কতটা ইম্পর্টেন্ট, অবশ্যই ওটা মুখস্থ করে নিও। তাই এটা রাইট অ্যান্সার হবে তোমার এই কোড অনুযায়ী অপশান ডিটা, অর্থাৎ মৌলভী আহমেদ শাহ এটার সাথে হবে তোমার হচ্ছে কোনটা ফৈজাবাদ। ওকে, মঙ্গল পাণ্ডে এটা হবে তোমার ব্যারাকপুর। ওকে, বকত খান হবে দিল্লি থেকে, আর নানা সাহেব হবে হচ্ছে তোমার কানপুর থেকে। আশা করি ম্যাথসটা তোমরা বুঝতে পারো যেটা কোন অনুযায়ী মিলছে, দেখো এই ডি নম্বরটা অনুযায়ী মিলছে, তাই অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা 9 নম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় সিপাহী বিদ্রোহ নিচের কোন স্থান থেকে শুরু হয়েছিল? আগ্রা, গোয়ালিয়র, ঝাঁসি নাকি মিরাট? তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় সিপাহী বিদ্রোহ মিরাট থেকে শুরু হয়েছিল। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটাও বারবার এক্সামে আসে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর। লুসিয়েন্টের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ওকে, ভালো করে করবে। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিও। শেয়ারটা না করলে কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো আনতে পারবো না। তোমরা শেয়ারটা করতে থাকো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে থাকো। ওকে, চলো এই প্রশ্নটার আনসার বলো কি হবে। একটা বুকসের নাম দিয়েছে, এই বইটার লেখক কে? বুকসটার নাম কি? দ্য লাস্ট মুঘল, দ্য ফল অফ এ ডাইনাস্টি, দিল্লি 1857। ওকে, তো এই বইটার লেখক কে বলতে হবে। এই প্রশ্নটা তোমরা দেখবে এসএসসিতে অনেকবার এসেছে, তোমাদের ইউপিএসসিতে একবার দুবার এসেছে এবং হচ্ছে ডিসিএসে এসেছে। তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা রাইট আনসার হবে উইলিয়াম ডারলিম্পল, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বুকসটা। আর কিছু এক্সট্রা বুকসের নামও তোমাদের লুসিয়েন্টে ছিল, যেটা প্রথম দিকে আমি করিয়ে এলাম, ওটাও কিন্তু মুখস্থ করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর। 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কুনওয়ার সিং। ওকে, সেটা কোথা থেকে দিয়েছিল সেটা বলতে হবে। তাহলে বুঝতে পারছো চারটার কতটা গুরুত্ব। ওই চারটা যে মুখস্থ করবে 80% প্রশ্ন কিন্তু ওখান থেকেই এসে যায়। 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কুনওয়ার সিং বিহার থেকে। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এইখানে তোমাদের একটা চার্ট দিয়েছে, মহাবিদ্রোহের যে নেতৃত্বকারী কারা ছিল, দমনকারী কারা ছিল, এই চারটা তোমরা কিন্তু করে রাখতে পারো। একদম বাংলায় তোমাদের আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সমস্তটা কিন্তু কালেক্ট করতে হবে একটা জায়গার মধ্যে। এই দিল্লিতে কে ভারতীয় নেতা হিসাবে হচ্ছে নেতৃত্ব দিয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। একদম প্রশ্ন আসবেই, 90% নয় 100% এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এলে এইগুলো থেকেই প্রশ্ন আসে। আর ব্রিটিশদের কে দমন করেছিল? ব্রিটিশ কর্মকর্তাদের মানে জন নিকলসন। ওকে, লখনৌ থেকে যেটা করেছিল, নেতৃত্ব দিয়েছিল ভারতের হয়ে বেগম হজরত মহল। এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমাদের ডেটগুলো কিন্তু এখানে দেওয়া নেই। যেখানে তোমাদের আমি লুসিয়েন্টের প্রথম দিকে ডেসক্রিপটিভটা করাছিলাম, সেখানে ডেটগুলো দেওয়া রয়েছে, কোন সালে কবে থেকে শুরু হয়েছিল এবং কবে শেষ হয়েছিল। ওকে, সেটা ওখান থেকে দেখে নিও তোমরা। তারা এই চার্টগুলো তোমাদের রয়েছে, অবশ্যই তোমরা এগুলো আর বলছি না, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিও। এইগুলো তো কম আসে, ব্রিটিশ কর্মকর্তাগুলো একটু হায়ার লেভেলের এক্সামগুলোতে আসে, কিন্তু তোমাদের এই যে ভারতীয় কারা কারা হচ্ছে লিড করেছে, এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামে আসে, এটা তোমাদের করতেই হবে। ওকে, একদম মুখস্থ করবে এই কটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 12 নম্বর। 1857 সালের বিদ্রোহে সাক্ষী ছিলেন কোন কবি? দেখো প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড দেখো। 1857 সালের বিদ্রোহে সাক্ষী ছিলেন কবি হচ্ছে গালিব, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর। 1857 সালের বিদ্রোহের সময় নিচের মধ্যে কে ব্রিটিশদের সবচেয়ে কঠিন শত্রু ছিল, মানে সবচেয়ে প্রবল শত্রু কে ছিল? মৌলভী আহমদুল্লাহ শাহ, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 14 নম্বর। 1857 সালের বিদ্রোহ দমনের পরে নিম্নলিখিত কমিশনগুলির মধ্যে কোনটি সেনাবাহিনীর পুনর্গঠনের সাথে যুক্ত? তাহলে সেনাবাহিনীর পুনর্গঠনের সাথে যুক্ত কোন কমিশন? পাবলিক সার্ভিস কমিশন, পিল কমিশন, সাইমন কমিশন, হান্টার কমিশন। এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, তাই এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে পিল কমিশন, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা অনেকে কিন্তু হান্টার কমিশন করে ফেলে, হান্টার কমিশন নয়, এটা হচ্ছে পিল কমিশন হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 15 নম্বর। 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা এখান থেকে সৈন্য নিয়োগ করেছিল। তাহলে ব্রিটিশরা সৈন্য নিয়োগ করেছিল কোথা থেকে? চারটে অপশান আছে। 1857 সালের বিদ্রোহের সময় করেছিল তারা হচ্ছে উত্তরে গুর্খা, শিখ এবং পাঞ্জাব থেকে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর। রানী ভিক্টোরিয়া কবে ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয়? দেখো একটু আগেই তোমাদের আমি যখন রানী ভিক্টোরিয়ার যে ঘটনাটা বলছিলাম সেখানে তোমাদের আমি বললাম, তাহলে বলো এটা রাইট অ্যান্সার কী হবে? রানী ভিক্টোরিয়া কবে ব্রিটিশ রাজত্বের অধীনে ভারতীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছিল? 1 নভেম্বর 1858। ওকে, 1858 সালের 1 নভেম্বর, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওকে, তাহলে এটাও দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে অলরেডি। নেক্সট কোশ্চেন দেখো, লখনৌতে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? দেখো আবার এরকম টাইপের প্রশ্ন। লখনৌতে কে দিয়েছিল নেতৃত্ব বলো তাহলে? বেগম হজরত মহল দিয়েছিল, অপশান এ হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ওই জন্য বলছি চারটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করো, ওইটা কিন্তু মিস করো না।
বোঝা গেল। এবার আমরা একটা ইনফরমেশান দেখে নেব নানা সাহেব সম্পর্কে। নানা সাহেব সম্পর্কে একটুখানি জেনে রাখো, তোমাদের কাজে দেবে এক্সামে। এগুলো এক্সট্রা ইনফরমেশান, এগুলো কিন্তু লুসিয়েন্টের নেই। এক্সট্রা ইনফরমেশান যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, লুসিয়েন্টে নেই বলেই তোমাদের ইম্পর্টেন্ট এক্সামে আসে বলে আমি তোমাদের এক্সট্রাভাবে করিয়ে দিচ্ছি। ওকে, অবশ্যই নোট করবে এগুলো। দেখো, নানা সাহেব ছিলেন সিপাহীবিদের একজন গুরুত্বপূর্ণ নেতা, এটা তো আমরা জানি। কিন্তু নানা সাহেবের আসল নাম কি? ধন্দুপন্ত। এটা প্রথম দিকের একটা ছোট্ট ইনফরমেশান লুসিয়েন্টে ছিল নানা সাহেব সম্পর্কে, তখন কিন্তু এটা ছিল, কিন্তু এর পরবর্তী ইনফরমেশানগুলো লুসিয়েন্টে ছিল না। নানা সাহেব কানপুরের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। পরে ব্রিটিশদের হাত থেকে পরাজিত হয়ে নানা সাহেব উত্তরপ্রদেশের বিথুরে পালিয়ে গিয়েছিল, এটা জেনে রাখবে। 1857 খ্রিস্টাব্দে রানী লক্ষ্মীবাই এবং তাঁতিয়া টোপি, এটা তাঁতিয়া, ওকে, তাঁতিয়া টোপি নানা সাহেবকে গোয়ালিয়রের পেশোয়া ঘোষণা করেছিল। এখানটা দেখো, লক্ষ্মীবাই এবং তাঁতিয়া টোপি দুজনে মিলে নানা সাহেবকে কি করলো না গোয়ালিয়রের পেশোয়া হিসাবে ঘোষণা করে দিল। কত সালে? 1857 সালে। এই ইনফরমেশানগুলো তোমাদের জানতে হবে। আর একটা ইনফরমেশান জানতে হবে বেগম হজরত মহল সম্পর্কে। এর সম্পর্কে দেখো 3টে ইনফরমেশান তোমাদের দেব। বেগম হজরত মহল হচ্ছে আওয়াদের বেগম নামে কিন্তু পরিচিত ছিল। ওকে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি লখনৌকে নিজেদের দখলে নিয়েছিল। তিনি লখনৌ যেখানটায় যুদ্ধ হয়েছিল সেখানে হচ্ছে লিড করেছে বেগম হজরত মহল। একটু আগের প্রশ্নটাই আমরা পড়লাম। তা সেই লখনৌকে নিজেদের দখলে নিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর হচ্ছে 1984 সালে ভারত সরকার তার স্মৃতির উদ্দেশ্যে স্ট্যাম্প প্রকাশ করেছিল, এটা কিন্তু জেনে রাখবে। যারা বিসিএস বা ইউপিএসসি এক্সামগুলো দিচ্ছ, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 18 নম্বর। ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, এই বইটার কে লিখেছেন? খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে প্রশ্ন আসে। এটা বলো রাইট অ্যান্সার কী হবে? এটা হবে বিনায়ক দামোদর সভাকর। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এখানে একটা মনে রাখবে, এই বইটা হচ্ছে মারাঠি ভাষায় লেখা। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1909 সালে। বইটি ফরাসি বিপ্লব এবং আমেরিকান বিপ্লবের ইতিহাস দ্বারা প্রভাবিত কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। 1857 সালে স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা মহারানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান কোথায়? তাহলে লক্ষ্মীবাই থেকে প্রশ্ন আসছে, তাহলে এটা জন্মস্থান হচ্ছে বারাণসীতে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর মৃত্যু হয়েছিল গোয়ালিয়রে 18 জুন 1858-তে। ওকে, রানী লক্ষ্মীবাই সম্পর্কে একটুখানি জেনে রাখবে, ইম্পর্টেন্ট। লক্ষ্মীবাই ছিলেন একজন ভারতীয় রানী, মহারাজা গঙ্গাধর রায়ের স্ত্রী ছিল, এটা জেনে রাখবে। 1843 থেকে 1853 সাল পর্যন্ত কিন্তু তিনি মহারানী পদে কিন্তু বহাল ছিলেন রাজকীয়ভাবে। ওকে, মারাঠা রাজকীয়ভাবে। আর একটা প্রশ্ন আছে, রানী লক্ষ্মীবাইয়ের পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট, মণিকর্ণিকা। ঝাঁসির রাজার সঙ্গে বিবাহ হওয়ার পরে তার নাম হয় হচ্ছে লক্ষ্মীবাই। আগে কিন্তু নাম ছিল মণিকর্ণিকা, এটাই তার পুরো নাম বা আসল নাম। ওকে, এটা জেনে রাখবে। আর মহারাজা গঙ্গাধর রায়ের মৃত্যুর পর সত্যবিলোপ নীতি অনুযায়ী ব্রিটিশরা রানীকে একবার্ষিক পেনশন প্রদানের প্রস্তাব দিয়েছিল এবং ঝাঁসি ছেড়ে দেওয়ার কথা নির্দেশ দিয়েছিল। ওকে, এই পরিপ্রেক্ষিতে মিরাটে কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল। তাঁতিয়া টোপি এবং অন্যান্য বিদ্রোহী সেনাদের সাহায্যে রানী গোয়ালিয়র দুর্গ কিন্তু দখল করেছিল। ওকে, তাহলে রানী কোথাকার দুর্গ দখল করলো? গোয়ালিয়রের দুর্গ। সেখানেই কিন্তু যুদ্ধ করতে গিয়েই রানীর হচ্ছে মৃত্যু হয় 1858 সালে। আর যখনই রানীর মৃত্যু হয়ে গেল, রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যুর 3 দিন পরই কিন্তু ব্রিটিশরা আবার গোয়ালিয়র দুর্গ দখল করে নিল। তাহলে বোঝা গেল রানী লক্ষ্মীবাই সম্পর্কে ইনফরমেশন জেনে রাখবে। নেক্সট হচ্ছে তোমার আধুনিক ইতিহাসবিদ যিনি 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন, তিনি কে? তাহলে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন 1857 সালের ঐতিহাসিকবিদ, তিনি হচ্ছে ভি.ডি. সাভারকর। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এইটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর। এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি, এই উক্তি, এটা কোটেশনে রয়েছে। এটা হচ্ছে বলছে অ্যাটকিনসনের এই মন্তব্য নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? এটা বারবার আসে, এটা এসএসসিতে আসে, ইউপিএসসিতে আসে, ডব্লিউবিসি আসে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এটা এসেছে, তাই খুব ইম্পর্টেন্ট। আবার এই প্রশ্নটাও আসে, এইটা দিয়ে, উক্তিটা দিয়ে বলে এটা কার উক্তি? এটা হচ্ছে অ্যাটকিনসনের উক্তি। এটা হচ্ছে কিসের মন্তব্য? এটা হচ্ছে 1857 সালের বিদ্রোহের ওপর। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 22 নম্বর। নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি 1857 সালের বিদ্রোহ দ্বারা চিহ্নিত হয়নি? মানে কোন অঞ্চলটা 1857 সালে বিদ্রোহে হয়নি? 4টা অপশানের মধ্যে চিতোরটা হয়নি। ঝাঁসি, জগদীশপুরটা হচ্ছে বিহারের জগদীশপুর। ওকে, আর লখনৌ, এগুলোতে হয়েছিল বিদ্রোহ, কিন্তু চিতোরে কোনো রকম বিদ্রোহ হয়নি। পরবর্তী প্রশ্ন দেখো 23 নম্বর। 1857 সালের বিদ্রোহ প্রসঙ্গে নিচের কাকে ব্রিটিশদের হাতে বন্দি করে হত্যা করা বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা করা হয়েছিল? মানে বন্ধুত্বের দ্বারা বিশ্বাসঘাতকতা করে তাকে বন্দি করে হত্যা করা হয়েছিল 1857 সালের বিদ্রোহে। সেটা কে? সেটা হচ্ছে তাঁতিয়া টোপি। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো তাঁতিয়া টোপি সম্পর্কে একটা ইনফরমেশান। 1857 সালের বিদ্রোহের সময় তাঁতিয়া টোপি নানা সাহেব নিকটতম সামরিক সহযোগীদের মধ্যে কিন্তু একজন ছিলেন। প্রথমে কানপুর, পরে গোয়ালিয়র যুদ্ধে তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে সাহায্য করেছিল, এটা আমরা জানি। তাঁতিয়া টোপি 1857 সালের ভারতীয় বিদ্রোহের একজন জেনারেল ছিলেন এবং অন্যতম উল্লেখযোগ্য নেতা ছিলেন।
এর আরেকটা ইনফরমেশন জেনে রাখবে, ইএলআর মারাঠি দেশস্থ ব্রাহ্মণ পরিবারে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ইয়াওয়ালকার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তাহলে এই তাঁতিয়া টপির আসল নাম হচ্ছে বা পুরো নাম হচ্ছে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ওকে, পুরো নামটা এখানে তোমাদের দেওয়া রয়েছে। আরেকটা কথা জেনে রাখবে, তাঁতিয়া টপির যে টপি বা টপি, এই কথার অর্থ হচ্ছে কমান্ডিং অফিসার, এটাও কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এগুলো এক্সট্রা ইনফরমেশান, এগুলো কিন্তু লুসিয়েন্টে পাবে না, এগুলো তোমাদের দিয়ে রেখেছি, অবশ্যই এগুলো নোট করে এক্সাম ওরিয়েন্টেড কিন্তু। ওকে, সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠনের পরপরই ব্রিটিশরা জাতীয়তাবাদীদের প্রতি সন্দেহ পোষণ করে। নিম্নলিখিতের মধ্যে কে কংগ্রেসকে শুধুমাত্র অভিজাতদের প্রতিনিধিত্ব করে একটি আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে? তাই এটা বড় প্রশ্ন একটা, এটা এনডি এর প্রশ্ন, তাই এটা রাইট আনসার কি হবে? লর্ড ডাফরিন করেছিল এটা। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, তাহলে এই 25টা প্রশ্ন তোমাদের ছিল লুসিয়েন্টের অবজেক্টিভে। ডেসক্রিপটিভটা তোমাদের আমি প্রথমেই করালাম। এবার হচ্ছে আমার দিক থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান তোমাদের আমি দিয়ে রাখছি, যেগুলো অবশ্যই নোট করবে এক্সাম ওরিয়েন্টেড। ওকে, সেগুলো কিন্তু এক্সামে আসে প্রশ্ন। 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন কে? ইংরেজ ডিসরেলি। এটা কিন্তু বারবার এক্সামে তোমরা দেখতে পাবে, ডব্লিউবিসিএস এর মতো যারা এক্সাম দিচ্ছ, ইউপিএসসি দিচ্ছ, এসএসসি দিচ্ছ, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসে। ওকে, জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন ইংরেজ ডরসেলি। আর একটা জানবে, 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন কে? ভি.ডি. সাভারকর। ওকে, 1857 মহাবিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা কুনওয়ার সিং ছিলেন বিহার রাজ্যের বাসিন্দা। ডাইরেক্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে কুনওয়ার সিং কোন রাজ্যের বাসিন্দা, বলছে বিহার রাজ্যের বাসিন্দা। 1857 বিদ্রোহের সময় বাহাদুর শাহ সাহেবি আলম উপাধি দিয়েছিলেন কাকে? হচ্ছে বখত খানকে। তাহলে 1857 সালে যখন বিদ্রোহ হয়েছিল, বাহাদুর শাহ সাহেবি আলম এই উপাধিটা কাকে দিয়েছিল? বখত খানকে দিয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে। নেক্সট আরেকটা ইনফরমেশন দেখো, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর 1857 মহাবিদ্রোহের একতার প্রতীক ছিলেন। এখান থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে। আর একটা ইম্পর্টেন্ট দেখো, 1858 সালের আইন অনুসারে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কোন সালের আইন অনুযায়ী? 1858 সালের আইন অনুসারে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিল। রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করেছিলেন কে? লর্ড লিটন করেছিল। এটাও কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাঁতিয়া টপি তার বন্ধুর বিশ্বাসঘাতকতা ইংরেজদের হাতে নিহত হন, একটু আগে আমরা পড়েছি, এটাও জেনে রাখবে। 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? বিনায়ক দামোদর সভাকর। এটা একবার শর্ট ফর্মে আসে হচ্ছে তোমার বি.ডি. সাভারকর। ওকে, এটাও কিন্তু শর্ট ফর্মও কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ওকে, তাহলে এইগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদের দিয়ে রাখলাম। তা ক্লাসটা তোমাদের কেমন লাগলো? স্বাধীনতা সংগ্রামের ফার্স্ট পার্ট 1857 সালের বিদ্রোহটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের যদি মনে হয় যে ইনফরমেটিভ ক্লাসটা তোমাদের কাছে অনেকটাই হেল্প করছে, তাহলে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।